আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 16 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার শ্রীভূমি হাইলাকান্দি শিলচর তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: ট্রেনের টিকিট কাটায় বড় নিয়ম রেলের, লাগবে আধার কার্ড। 10 ঘন্টা অভিযানের পর ভূমিধসে আটকা পড়া এক মহিলার মৃতদেহ উদ্ধার। অবশেষে গ্রেফতার এসিএস অফিসার নুপুর বোরা, উদ্ধার 1,70,00,000 টাকা। বরাকবঙ্গের ডিপ্লোমা কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল 18 সেপ্টেম্বর। প্রেম করে বিয়ের পরেও স্বামীকে নৃশংসভাবে খুন। শিলচর সাউথ পয়েন্ট স্কুলে অচলাবস্থা, 3 শতাধিক পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। কাশীপুরের কুখ্যাত বুমাফিয়া লাল গ্রেফতার। বিচ্ছেদের পরও মুসলিম মহিলার হুরপুষের অধিকার, পাটনা হাইকোর্টের ঐতিহাসিক রায়। এবং সর্বশেষ খবরটি হল, কাছাড়ের 6 কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশীর লাইন দীর্ঘ, একাধিক কেন্দ্রে আসতে পারে নয়া মুখ। সমীক্ষাকে গুরুত্ব দিচ্ছে শীর্ষ নেতৃত্ব। এবারে শুনুন বিস্তারিত খবর। পুজোর আগে ট্রেনের টিকিট কাটায় বড় নিয়ম ভারতীয় রেলের। আজ সামনে এসেছে নয়া নিয়মের কথা। কি সেই নিয়ম? তাতে আদতে লাভ হবে কাদের? সাধারণ যাত্রীরা দীর্ঘদিন ধরে অনলাইন রিজার্ভ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যেসব বিষয়ে অভিযোগ খুব প্রকাশ করেছেন, নয়া নিয়মের সমাধান হবে সেসব বিষয়ের। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে টিকিট কাটতে গেলে প্রথম 15 মিনিট আধার কার্ড ব্যবহার বাধ্যতামূলক ব্যবহারকারীদের। অর্থাৎ টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম 15 মিনিট আধার কার্ড ছাড়া টিকিট কাটতে পারবেন না ব্যবহারকারীরা। জানা গিয়েছে, টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে এই পদক্ষেপ গ্রহণ করেছে রেল। কারণ হিসেবে জানা যাচ্ছে, বর্তমানে ট্রেনের টিকিট কাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অননুমোদিত এজেন্টদের দ্বারা স্বয়ংক্রিয় বুকিংয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিয়মিত যাত্রীদের কাছে সীমিত বিকল্প থাকে। প্রাথমিক পর্যায়ে আধার যাচাই বাধ্যতামূলক হওয়ার ফলে কেবলমাত্র যাচাইকৃত ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে বুকিং অ্যাক্সেস করতে পারবেন। নয়া নিয়মে রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসির কিংবা কোনো অ্যাপের মাধ্যমে টিকিট বুকিংয়ের সময় প্রযোজ্য হবে এই নিয়ম। জানা গিয়েছে, আগামী মাসের প্রথম দিন অর্থাৎ 1 অক্টোবর থেকে চালু হতে চলেছে টিকিট বুকিংয়ের নতুন নিয়ম। পুজোর মাঝেই চালু হচ্ছে নয়া নিয়ম। পরবর্তী খবর, প্রেম করে বিয়ের পরেও স্বামীকে নৃশংসভাবে খুন। প্রেম, প্রতারণা ও খুন, আবারও এক হাড় হিমকাণ্ডের সাক্ষী থাকলো উত্তরপ্রদেশ। প্রেম করে বিয়ের পরেও স্বামীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, 6 বছর আগে 22 বছরের নেহা ও 26 বছরের নাগেশ্বরের বিয়ে হয়েছিল। নেহা আদতে নেপালের বাসিন্দা ছিলেন। রাজবাড়ি গ্রামে দম্পতি থাকত। তাদের এক ছেলে রয়েছে। সুখের সংসারে আচমকা ঝড় বয়ে যায় ঠিক 1 বছর আগে। অন্য একটি মামলায় জেলের হেফাজতে ছিলেন নাগেশ্বর। সেই সময় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন নেহা। নাগেশ্বরের বন্ধু জিতেন্দ্রর সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয় নেহার। জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে ফিরেই নাগেশ্বর জানতে পারেন নেহা জিতেন্দ্রর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আবারও নেহাকে সংসারমুখী করার চেষ্টা করেন নাগেশ্বর। সন্তানের কথা ভেবে সম্পর্ক ভাঙ্গার জন্য অনুরোধ করেন স্ত্রীকে। এর মাঝেই জিতেন্দ্রর সঙ্গে বচসা শুরু হয় নাগেশ্বরের, যা ক্রমেই আরও বাড়তে থাকে। অবশেষে নাগেশ্বরকে খুনের পরিকল্পনা করেন নেহা ও জিতেন্দ্র। পরবর্তী খবর, অবশেষে এসিএস অফিসার নুপুর বোরাকে গ্রেফতার করল সিএম ভিজিলেন্স। নুপুর বোরার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের হয়েছিল। নুপুর বোরার ফ্ল্যাট থেকে 1,70,00,000 টাকা উদ্ধার করে ভিজিলেন্স। আরও 2 কোটি টাকার গয়না অলঙ্কারও বাজেয়াপ্ত করা হয়েছে। আজ নুপুর বোরাকে নিয়ে 4 জায়গায় অভিযান চালায় ভিজিলেন্স। গ্রেফতার হওয়া নুপুর বোরাকে বর্তমানে ভিজিলেন্সের হেফাজতে রাখা হয়েছে। নুপুরের গুয়াহাটি বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 82 লক্ষ টাকা, আর বরপেটার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 10 লক্ষ টাকা। নুপুরের কাপড়ের ট্রলির ভিতর থেকেও কোটি কোটি টাকা উদ্ধার হয়। অভিযোগ, মিশন বসুন্ধরার মাধ্যমে ভূমি জালিয়াতি করেছিল নুপুর। অভিযোগ অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের জমি জালিয়াতির মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের নামে হস্তান্তর করেছিলেন তিনি। এমনকি সত্রের জমির ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগ রয়েছে নুপুরের বিরুদ্ধে। টাকার বিনিময়ে মাদ্রাসার নামে জমি বিক্রির অনুমতি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
পরবর্তী খবরটি হলো 10 ঘন্টা অভিযানের পর গুয়াহাটি মহানগরে ভূমিধসে আটকে পড়া এক মহিলার মৃতদেহ উদ্ধার হলো। উদ্ধারের পর রিনা ডেকার জিএমসিএইচে পাঠানো হয়। মাটির 10 মিটার নিচে মৃত অবস্থায় পাওয়া যায় মহিলাকে। সোমবার সকাল দিকে রিনা ডেকা স্নান করছিলেন। ঠিক সেই সময় পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে। তারপর থেকেই মহিলাটি নিখোঁজ। ঘটনার পরপরই স্থানীয়রা সেখানে ছুটে আসে। পরে ঘটনাটি সম্পর্কে এসডিআরএফ বাহিনীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এসডিআরএফ দল অনুসন্ধান অভিযান শুরু করে 10 ঘন্টা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় রিনার মৃতদেহ। এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরবর্তী খবর, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের তত্ত্বাবধানে দূর শিক্ষা কেন্দ্র পরিচালিত বাংলা ভাষা ডিপ্লোমা পাঠ্যক্রমের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রবিবার একযোগে শিলচর, হাইলাকান্দি ও শ্রীভূমি কেন্দ্রে সম্পন্ন হয়েছে। এদিন এই পরীক্ষায় রাজ্যের 2 উপত্যকার বিভিন্ন স্থান থেকে 580 আবেদনকারী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। আগামী 18 সেপ্টেম্বর এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং তা borakbongo.in ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বরাকবঙ্গের দূর শিক্ষা কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক এক প্রেস বার্তায় জানিয়েছেন। পরবর্তী খবর, 42 বছরের পুরনো সাউথ পয়েন্ট স্কুল ঘিরে তৈরি হয়েছে প্রবল অচলাবস্থা। 3 শতাধিক পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অভিযোগ, উত্তরসূরিদের একাংশের সম্পত্তির বিবাদের জেরে তৈরি হয়েছে এই সংকট। পুরনো স্কুল পরিচালনা সমিতিকে হাঁটিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছে নতুন সমিতি। শিলচরে এক সংবাদ সম্মেলনে ট্রাস্টের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, শিক্ষার অধিকার নিয়ে ছেলেখেলা চলছে। সঞ্চালক কৃষ্ণা দে জানান, 1982 সালে সমাজসেবী ইন্দ্রভূষণদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই স্কুল দীর্ঘ 4 দশক ধরে অঞ্চলের শিশুদের শিক্ষার অন্যতম ভরসা। কিন্তু বর্তমানে স্কুলের কর্তৃত্ব নিয়ে টানাপোড়েনে অস্থির পরিবেশ তৈরি হয়েছে। বহু বছর ধরে প্রচলিত ষান্মাসিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবার দেওয়া হয়নি। বৃষ্টির অজুহাতে পরীক্ষা স্থগিত করা হয়েছে, অথচ শিক্ষক উপস্থিত থাকা সত্ত্বেও নিয়মিত ক্লাস নেওয়া হচ্ছে না। উপরন্তু স্কুলের আসবাব নষ্ট করার মতো ঘটনাও ঘটছে। তার অভিযোগ, বোর্ড পরীক্ষার আগে 10ম শ্রেণীর সব ছাত্রকে একসঙ্গে সাসপেন্ড করে শিক্ষাক্ষেত্রে নজিরবিহীন পরিস্থিতি তৈরি করা হয়েছে। যুগ্ম সঞ্চালক মধুস্মিতা দে বলেন, সম্পত্তির মামলা কোর্টে বিচারাধীন, কিন্তু সেই অজুহাতে ক্ষমতার অপপ্রয়োগ ঘটিয়ে একটি পুরনো স্কুলকে ধ্বংস হতে দেওয়া যায় না। তিনি আরও জানান, খুব শীঘ্রই জেলা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনারের সঙ্গে দেখা করে তারা লিখিত আর্জি জানাবেন। অভিভাবক, শিক্ষক মালবিকা ভট্টাচার্য, অনুপকান্তি চক্রবর্তীরা এক সুরে দাবি তুলেছেন, 3 শতাধিক পড়ুয়ার ভবিষ্যৎ বাঁচাতে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক এবং স্কুলের কর্তৃত্ব ফেরত দেওয়া হোক বৈধ ট্রাস্টের হাতে। পরবর্তী খবর, পুলিশ গ্রেফতার করল কাশীপুর এলাকার কুখ্যাত বুমাফিয়া 40 বছর বয়সের রাবির হোসেন লস্কর ওরফে লালকে। রবিবার তাকে গ্রেফতার করা হয়। লালের বিরুদ্ধে জমি সংক্রান্ত বহু অভিযোগ রয়েছে। পুলিশের এক সূত্র জানান, শনিবার রংপুর পুলিশ পেট্রোল পোস্টে কর্মরত এক পুলিশ আধিকারিক অন্য কয়েকজন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে কাশীপুরে এক মামলার তদন্তে গিয়েছিলেন। জমি সংক্রান্ত ওই মামলার তদন্ত চলাকালীন লাল পুলিশ কর্মীদের বাধা দেয়। সূত্রটি জানান, পুলিশের দল তদন্তে গেলে লাল তার শতাধিক বাহুবলী সঙ্গী সাথীদের নিয়ে তাদের ঘেরাও করে হাঙ্গামা বাঁধানোর চেষ্টা চালায়। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে এক মামলা নথিভুক্ত করা হয়। এরপর রবিবার গ্রেফতার করা হয় তাকে। লাল সম্পর্কে এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কাশীপুর সিআরপিএফ ক্যাম্প সংলগ্ন এলাকা, বাইপাস সংলগ্ন এলাকা ও কাশীপুর থেকে বেরেঙ্গা যাওয়ার রাস্তার আশপাশ এলাকায় তার বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। তার অধীনে রয়েছে বাহুবলীদের এক বিরাট বাহিনী। এই বাহিনীর দৌলতে সে গোটা এলাকা জুড়ে কায়েম করে রেখেছে ত্রাসের রাজত্ব। পরবর্তী খবর, বিচ্ছেদের পর মুসলিম মহিলার খুরপুশের অধিকার স্বীকার করল পাটনা হাইকোর্ট। সম্প্রতি এক মামলায় বিচারপতি জিতেন্দ্র কুমারের সিঙ্গল বেঞ্চ রায় দেন, প্রাক্তন স্বামীকে প্রতি মাসে 7,000 টাকা খুরপুশ দিতে হবে তার প্রাক্তন স্ত্রীকে। আদালতের পর্যবেক্ষণ, বিবাহ বিচ্ছেদ পারস্পরিক সম্মতিতে হলে পুনরায় বিয়ে না করলে প্রাক্তন স্ত্রী ভরণ পোষণের দাবিতে সম্পূর্ণভাবে যোগ্য। মামলার সূত্রে জানা যায়, বিয়ের পর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে নিজের বাড়িতে ফিরে যান ওই মহিলা। 2013 সালে ইসলামিক রীতিতে বিচ্ছেদ হয়।
প্রাক্তন স্বামী যুক্তি দেন তিনি এককালীন 1 লক্ষ টাকা দিয়েছেন, তাই তার আর কোনো দায় নেই। কিন্তু আদালত সেই যুক্তি খারিজ করে শাহবানু মামলার দৃষ্টান্ত তুলে ধরে জানায়, প্রাক্তন স্ত্রীর ভবিষ্যতের দায়িত্ব স্বামীকেই নিতে হবে। মহিলা আদালতে প্রতি মাসে 15,000 টাকা খুরপুস দাবি করেন, কারণ তার প্রাক্তন স্বামী বিদেশে কর্মরত এবং মাসে 1 লক্ষ টাকার বেশি আয় করেন। যদিও আদালত সেই দাবি পুরোপুরি মেনে নেয়নি, বরং 7,000 টাকা খুরপুস নির্ধারণ করে। এই রায় মুসলিম মহিলাদের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে, যেখানে ধর্মীয় রীতির বাইরে গিয়ে মানবিক ও আইনি দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েছে আদালত। পরবর্তী খবর, আগামী বছরই আসামে বিধানসভা নির্বাচন, মেরে কেটে নির্বাচনের বাকি মাস 6। স্বাভাবিকভাবে রাজ্যে রাজনীতির পারদ উপরে উঠতে শুরু করেছে। রাজনীতির চূড়া পারদের মধ্যেই টিকিট কেন্দ্রিক ইঁদুর দৌড় চলছে শাসক বিরোধী দুই শিবিরেই। তবে এক্ষেত্রে বিরোধী দলগুলো থেকে অনেকাংশেই এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। এমন আবহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার স্নেহধন্য হতে বিভিন্ন কৌশল অবলম্বন করে এগোচ্ছেন প্রত্যাশীরা। এক্ষেত্রে পিছিয়ে নেই বরাক উপত্যকাও। বিশেষ করে কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সুনাই বাদ দিয়ে 6টি কেন্দ্রেই বিজেপির টিকিট প্রত্যাশীর লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে, যারা নিজেকে প্রত্যাশী হিসেবে জাহির করতে নিজেদের মতো করে ময়দান চষে বেড়াচ্ছেন। দলের বর্তমান সব বিধায়কই যে ফের টিকিট পাবেন এর নিশ্চয়তা নেই। রাজ্যের প্রায় 25 বিধায়কের টিকিট কাটার কথা বার কয়েক বলেছেন মুখ্যমন্ত্রী। এই কথাগুলো মাথায় রেখে এগোচ্ছেন কাছাড়ের প্রত্যাশীরা। ফলে স্বাভাবিকভাবেই সরগরম বিজেপির অভ্যন্তরীণ আবহাওয়া। কার টিকিট কর্তন হচ্ছে, কোন কেন্দ্রে নয়া মুখ আসছে, তা নিয়েও চলছে জোর জল্পনা। এই জল্পনার মধ্যেই প্রত্যাশীর তালিকা দীর্ঘ হচ্ছে কাছাড়ের লক্ষ্মীপুর, ধলাই, বড়খোলা, উদারবন, কাটিগুড়া এবং শিলচর কেন্দ্রে। আর এসবের মধ্যেই খুব ভেবেচিন্তে এগোচ্ছে বিজেপি নেতৃত্ব। কাছাড় জেলার একমাত্র মন্ত্রী কৌশিক রায়ের কেন্দ্র লক্ষ্মীপুরে টিকিট কেন্দ্রিক লড়াই জমে উঠতে পারে। 2021-এর নির্বাচনের আগে কংগ্রেসে পাড়ি জমিয়েছিলেন রাজদীপ গোয়ালা। এবার তিনি লক্ষ্মীপুরের শক্ত দাবিদার। তবে মন্ত্রী অন্য কেন্দ্রে যাবেন কিনা এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত যদি রাজদীপ টিকিট পেয়ে যান, তাহলে বড়খোলা বা উদারবন হতে পারে কৌশিক রায়ের সংস্থাপন। আর যদি তা না হয়, তাহলে রাজদীপকে পাঠানো হতে পারে উদারবন্দে। এতে অনেক হিসাব উল্টে যেতে পারে। উদারবন্দের বর্তমান বিধায়ককে নিয়ে অসন্তুষ্ট স্বয়ং মুখ্যমন্ত্রী। গত নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন। তবে এই কেন্দ্রে এবার প্রার্থীদের লাইন দীর্ঘ। হেমাঙ্গ শেখর দাস, নীলাভ মৃদুল মজুমদার, সুরেন্দ্র প্রসাদ সিং, মিঠুন নাথ, কাঞ্চন সিং, প্রসেনজিৎ ভট্টাচার্য রয়েছেন প্রত্যাশীর দৌড়ে, যদিও এখনো শক্ত দাবিদার বর্তমান বিধায়কই। অন্যদিকে বড়খোলায় গত নির্বাচনের সাংসদ রাজদীপ রায়ের তৎপরতায় টিকিট পেয়েছিলেন অমলেন্দু দাস, কিন্তু দখলে থাকা আসনটিতে ফুটেনি পদ্মফুল। ফলে এবার এর অন্যতম শক্ত দাবিদার হলেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। এছাড়া বরাক উপত্যকার অন্যতম ফ্যাক্টর সম্প্রদায়ের কথা বিবেচনা করলে কিশোর নাথের ভাগ্যে শিখে চিরতে পারে। অন্যদিকে কাটিগুড়া আসনে গত বিধানসভা নির্বাচনে মুখ তুবড়ে পড়ে বিজেপির। একসময়ের দাপুরে মন্ত্রী বলে কথিত গৌতম রায়কে কাটিগুড়ায় টিকিট দেওয়া হলে জয়ের হাসি হাসে কংগ্রেস। এবার সেখানে বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থকে নিয়ে একটা মহল চর্চা করলেও বিরোধিতা করা মানুষের সংখ্যাও নেহাত কম নয়। দাবি উঠছে ভূমিপুত্রদের টিকিট প্রদানের। টিকিট প্রত্যাশী হিসাবে বিপ্লব পাল, নিত্যগোপাল দাস, সুব্রত চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের নাম হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। এর মধ্যে কৌশিক রায়ের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিপ্লব পাল। টিকিট বন্টনের ক্ষেত্রে যে কৌশিক রায়ের একটা ভূমিকা থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। কাছাড়ের সবকটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে শিলচর। সবচেয়ে বেশি প্রত্যাশী শিলচরে বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়কে নিয়ে জোর চর্চা চালিয়ে যাচ্ছেন তাদের সমর্থকরা। বিভিন্ন মহলে এই 3 নেতার সমর্থকরা টিকিট প্রাপ্তির ক্ষেত্রে আসার কথা বলে বেড়াচ্ছেন। এছাড়াও প্রত্যাশীর তালিকায় রয়েছেন আরো 7-8 জন। তাই শিলচর নিয়ে তৈরি হয়েছে সাসপেন্স। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের গৃহকেন্দ্র বিভিন্ন ইস্যুতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেখানেও টিকিট কেন্দ্রিক দৌড় তুঙ্গে উঠেছে। বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস টিকিট প্রত্যাশী হিসাবে শক্ত দাবিদার, কিন্তু তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিগত উপনির্বাচনের টিকিট বঞ্চিত বিজেপি নেতা অমিয় কান্তি দাস। এছাড়াও প্রত্যাশী হিসেবে টিকিটের লাইনে রয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, যুব নেতা ডক্টর সুবীর মালাকার,
গত উপনির্বাচনে পরিমল শুক্লবৈদ্যের পছন্দের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে ৮,০০০ ভোটে জয়ী হয়ে বিধানসভায় যান নিহার রঞ্জন দাস। শুরু থেকেই অমিয় কান্তি দাসের ঘোর বিরোধী ছিলেন পরিমল, ফলে টিকিট বঞ্চিত হতে হয় অমিয়কে। কিন্তু বসে থাকেননি অমিয়, নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে অজস্র সমর্থক এককাট্টা করে ফেলেন। তাতে রাতের ঘুম উড়ে যায় বিজেপির। ময়দানে নামেন ভবেশ কলিতা, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন খুদ মুখ্যমন্ত্রীও। তখনই তাকে ২৬-এর টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে প্রার্থিত্ব থেকে নিজেকে সরিয়ে নেন অমিয়। এক্ষেত্রে এবার তিনি শক্তিশালী দাবিদার, তাই ওই কেন্দ্রে টিকিটের লড়াই জমে ওঠার সম্ভাবনা প্রবল। এদিকে ২৬-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভেবেচিন্তেই প্রার্থী প্রক্ষেপ করতে চাইছে বিজেপি। ইতিমধ্যে ২-৩টি সার্ভে হয়েছে দলীয় তরফে। সার্ভের ভিত্তিতে বিধায়কদের কাজকর্মের খতিয়ান দেখা হচ্ছে, এমনকি যারা চর্চায় রয়েছেন তাদের গ্রহণযোগ্যতাও যাচাই করা হচ্ছে সমীক্ষার ভিত্তিতে। ফলে একাধিক কেন্দ্রে আসতে পারে নয়া মুখ। এই পরিস্থিতিতে গোটা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও টিকিট কেন্দ্রিক হওয়া সরগরম বিজেপির অন্দরে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।